তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছো। প্রচন্ড শীত শুরু হয়েছে। এই শীতের মধ্যে অনেকে অসুস্থ হচ্ছে বিভিন্ন দিকে। আমি তোমাদের প্রতি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমরা এই শীতের মধ্যে নিজেদের প্রতি যেমন যত্ন রাখবে, পরিবারের প্রত্যেকটি সদস্যের প্রতি তেমনি যত্নশীল হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে তোমাদের সাথে অনলাইনে যে ক্লাসটি নিতে যাচ্ছি সেটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যেটার উপর তোমাদের ব্যাকরণের 6টি প্রশ্ন উত্তর লিখতে হয়। সেই 6টি প্রশ্নের অন্যতম একটি প্রশ্ন, যে প্রশ্নটিকে আমরা পরীক্ষায় এভাবে চিত্রায়িত করব, সেটা হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। অর্থাৎ বাংলা ভাষার যে অপপ্রয়োগগুলো আমরা লক্ষ্য করি, সেগুলোরই শুদ্ধ প্রয়োগ আমরা দুইভাবে পরীক্ষায় প্রশ্ন করে থাকি। প্রথমটা হচ্ছে যে অশুদ্ধ কতগুলো বাক্য দিয়ে থাকে পরীক্ষায়। এই বোর্ডের দিকে খেয়াল করো, অশুদ্ধ কতগুলো বাক্য এখানে দেওয়া আছে। এই অশুদ্ধ বাক্যগুলোর শুদ্ধ প্রয়োগ করতে তোমাদেরকে দেওয়া হবে। এর বিকল্প হিসেবে অশুদ্ধ কতগুলো শব্দ দেওয়া রয়েছে এখানে। এই অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধ উচ্চারণ তোমাদেরকে লিখতে দেওয়া হবে। সেই অর্থে আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমরা বাংলা ভাষার সেই অপপ্রয়োগগুলো, অশুদ্ধ প্রয়োগগুলো কি এবং এই অশুদ্ধ বা অপপ্রয়োগগুলো আমরা কিভাবে শুদ্ধভাবে ব্যক্তিগত জীবনে চর্চা করতে পারবো এবং পরীক্ষার খাতায় সুন্দরভাবে সেই শুদ্ধ প্রয়োগগুলো লিখে আসতে পারবো, তারই সম্পর্কে কিছু ধারণা আমরা এখানে পাবো। তো আমি আশা করছি আমরা মূল ক্লাসে অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটিকে উপভোগ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এই টপিকটির মধ্যে আমরা যদি শুরুতেই গুরুত্ব দিতে চেষ্টা করি যে এই অপপ্রয়োগগুলো কোন কোন ক্ষেত্রে, আমরা কোন কোন ক্ষেত্রে এই অপপ্রয়োগগুলো লক্ষ্য করে থাকব। আমি এখানে 4টি বিষয়কে উল্লেখ করছি। প্রথমত, আমরা বানানের ক্ষেত্রে অশুদ্ধ লক্ষ্য করব। দ্বিতীয়ত, বাক্যের মধ্যে পদের অপপ্রয়োগ লক্ষ্য করব। তৃতীয়ত, বাক্যে পদবিন্যাসের অপপ্রয়োগ জনিত ত্রুটি লক্ষ্য করব। আর 4 নম্বরে সাধু ও চলিত রীতির মিশ্রণ জনিত ত্রুটি লক্ষ্য করব। আমি বিষয়টা আবার উল্লেখ করছি, যেসব ক্ষেত্রে আমরা অপপ্রয়োগ লক্ষ্য করব। প্রথমেই বলেছিলাম বানানের ক্ষেত্রে অপপ্রয়োগ বা অশুদ্ধ, বানানের অশুদ্ধ। যেমন এখানে খেয়াল করো, বেশ কিছু শব্দ রয়েছে যেগুলোর বানানে অশুদ্ধ প্রয়োগ রয়েছে। এরপরে 2 নম্বরে বলছি বাক্যে পদের অপপ্রয়োগ। যেমন এখানে কিছু বাক্য রয়েছে যে বাক্যগুলোর কিছু কিছু বাক্যের মধ্যে পদের অপপ্রয়োগ রয়েছে। 3 নম্বর বলেছি বাক্যে পদবিন্যাসের অপপ্রয়োগ জনিত ত্রুটি। আমি এখানে এই 10টি উদাহরণের মধ্যে 2-1টি বাক্য লিখেছি যেখানে পদবিন্যাসের অপপ্রয়োগ জনিত ত্রুটি রয়েছে। আর 4 নম্বর হচ্ছে সাধু ও চলিত রীতির মিশ্রণজনিত ত্রুটি। তারও একটা উদাহরণ এখানে আমি উল্লেখ করেছি। তো আমরা এই পর্যায়ে এই বানানের অশুদ্ধ যে সব ক্ষেত্রে আমরা লক্ষ্য করব, সেই নিয়মগুলোকে একটু বলছি। তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে সেই নিয়মগুলো শুনবে বলে আমি প্রত্যাশা করছি। সাধারণত কিছু কিছু শব্দ রয়েছে যে শব্দগুলোর শেষে বেশ কয়েকটি প্রত্যয় রয়েছে। যেমন প্রত্যয়গুলো খেয়াল করো, একটা প্রত্যয় হচ্ছে ত এ ব, আরেকটা প্রত্যয় হচ্ছে তা, আরেকটা হচ্ছে ই, আরেকটা হচ্ছে এই তো।
চারটা প্রত্যয় রয়েছে, তয়ে ব, তা, ই, ইত। এই চারটা প্রত্যয় যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে ওই শব্দগুলোর মাঝখানে সাধারণত হ্রস্ব ইকার ব্যবহৃত হয়। এটা প্রথম নিয়ম বানানের ক্ষেত্রে। অশুদ্ধি যদি আমরা লক্ষ্য করি সেখানে প্রথম নিয়মটা হবে এই চারটা প্রত্যয় যদি আমরা কোনো শব্দের শেষে পেয়ে থাকি তাহলে সেই শব্দগুলোর মাঝখানে কি হবে, হ্রস্ব ইকার হবে। যেমন আমি এখানে একটা শব্দ লিখেছি, খেয়াল করো, সহযোগিতা। এখানে তা প্রত্যয়, শব্দের শেষে তা প্রত্যয়টি রয়েছে, যার কারণে আমি এই মূল শব্দটিকে ভুল বা অশুদ্ধ প্রয়োগ রয়েছে, শুদ্ধ হবে তা থাকার কারণে দীর্ঘ ইকার না হয় কি হবে, হ্রস্ব ইকার। সহযোগিতা, এ তা প্রত্যয়টা থাকার কারণে কি হলো, মূল শব্দটা সহযোগিতা হলো, হ্রস্ব ইকার দিয়ে হলো। এইভাবে ইক, প্রত্যহ একটা শব্দ রয়েছে, প্রত্যহ যোগ ইক, প্রাত্যহিক, হ্রস্ব ইকার। এভাবে প্রকৃত একটা শব্দ, প্রকৃত যোগ ইক, প্রাকৃতিক। এরপর প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী যোগ তা, প্রতিদ্বন্দ্বিতা। এইভাবে স্থায়িত্ব একটা শব্দ, তয় ব দিয়ে স্থায়ী যোগ তয় ব, স্থায়িত্ব। তাহলে দেখো বানানের ক্ষেত্রে যদি আমরা এই নিয়মটাকে অনুসরণ করতে পারি, অনেকগুলো বানানকে আমরা শুদ্ধভাবে প্রয়োগ করতে পারবো। আমি এই বানানের ক্ষেত্রে যে অশুদ্ধগুলি রয়েছে আরেকটা নিয়মে যাচ্ছি, সেটা হচ্ছে, সেটাও এই প্রত্যয়জনিত প্রত্যয়ের অপপ্রয়োগের ক্ষেত্রে। যেমন এই উদাহরণগুলোর মধ্যে একটা জায়গায় আছে, আমরা একটু পরে বিশ্লেষণে যাব, সেটা হচ্ছে যে কি অহরাত্র। উদাহরণটা আমি দেখাচ্ছি। শুদ্ধ প্রয়োগ হচ্ছে অহরাত্র, আমি লিখেছি এখানে অহরাত্রি। এটা আসলে হবে কি অহরাত্র। আরো কিছু শব্দ আছে একত্রিত, আমরা প্রায় বলে থাকি একত্রিত করো, আসলে শব্দটা হবে কি একত্র। আমরা বলে থাকি যে জ্ঞানমান, আসলে জ্ঞানমান না, জ্ঞানবান। আমরা বলে থাকি সম্ভ্রান্তশালী, সম্ভ্রান্তশালী নয়, এটা হবে সম্ভ্রান্ত। আমরা বলে থাকি উদ্বেলিত হয়ে গেছে, আসলে উদ্বেলিত নয়, উদ্বেল। তাহলে এই জাতীয় প্রয়োগজনিত কিছু অশুদ্ধ রয়েছে। এরপর আমি আরো দুটি প্রত্যয়জনিত আরো দুটি উদাহরণ বলছি। যেমন আমরা বলে থাকি অলসতা, যেটা শুদ্ধ প্রয়োগ, অনেক সময় এটা ভুল প্রয়োগ করে ফেলি কি আলস্যতা। আলস্যতা হবে না, হয় আলস্য হবে না হয় অলসতা হবে। এভাবে কার্পণ্যতা, কার্পণ্যতা নয় কার্পণ্য, কৃপণতা অথবা কার্পণ্য। এরপর সবচেয়ে বেশি যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে কি, আমরা দারিদ্রতা বলে থাকি, দারিদ্রতা নয়, এটা হচ্ছে কি দরিদ্রতা। শব্দটা কি দরিদ্রতা, দরিদ্রতা অথবা দারিদ্র, দারিদ্র, দরিদ্রতা জফালা হবে অথবা দারিদ্র। তাহলে দারিদ্রতা বলে কোনো শব্দ নেই, দারিদ্রতা হচ্ছে ভুল প্রয়োগ। এরপরে আমরা বানানের ক্ষেত্রে আরো কিছু নিয়ম উল্লেখ করতে পারি। যেমন অনেক সময় আমরা বলে থাকি শ্রেষ্ঠতর, শ্রেষ্ঠতম, গরিষ্ঠতম, পাপিষ্ঠতম। মানে সবচেয়ে বেশি যেটা আমরা প্রয়োগ করি শ্রেষ্ঠতম পুরস্কার, শ্রেষ্ঠতম ব্যক্তি। এই বাংলা ভাষা উৎকর্ষের সর্বাধিক বোঝাতে এই শব্দটির ব্যবহার আসলে হবে না। শ্রেষ্ঠতম নয় শ্রেষ্ঠ, তারপর শ্রেষ্ঠতর নয় শ্রেষ্ঠ। এই যে ভুল প্রয়োগগুলো, এগুলো আমরা বানানোর ক্ষেত্রে করব না। আবার অনেক সময় কি পাশাপাশি একাধিক সমার্থক শব্দ আমরা একসাথে লিখে ফেলি। যেমন সবচেয়ে কমন যেটা লিখে ফেলি যেটা হচ্ছে কি শুধুমাত্র। শুধুমাত্র এই দুটো শব্দ একসাথে আমরা প্রয়োগ করতে পারি না, শুধু লিখবো অথবা মাত্র লিখবো, শুধুমাত্র একসাথে লিখবো না।
আমরা লিখে ফেলি কি শুধু মাত্র, যেটা ভুল প্রয়োগ। কি হবে? শুধু অথবা মাত্র। কেবলমাত্র বলে ফেলি, কেবলমাত্র। কেবলমাত্র হবে না, কি হবে? কেবল অথবা মাত্র। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, আমরা কিছু শব্দ পাবো যেগুলো সমর্থবোধক, সমার্থক শব্দ, তবে এগুলো আমরা প্রায়শই ভুল প্রয়োগ করে থাকি। যেমন শুধুমাত্র বলে থাকি, শুধুমাত্র, কেবলমাত্র, সৃজল, এই শব্দ তিনটি অশুদ্ধ প্রয়োগ। এখানে আমরা শুধু অথবা মাত্র লিখতে পারি। কেবলমাত্রের মধ্যে কেবল অথবা মাত্র যে কোনো একটা লিখতে পারি। অশ্রুজল লিখবো অশ্রু অথবা জল। অশ্রু মানে হচ্ছে চোখের জল, আবার জল লিখতে হয় না। আমরা আসলে এই শব্দগুলো কি করে থাকি? অপপ্রয়োগ করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই পর্যায়ে সমাস গঠিত কিছু অশুদ্ধি সম্পর্কে বলছি। সমাসের প্রক্রিয়ায় আমরা যে শব্দগুলো গঠন করে থাকি, এখানে আমরা কিছু শব্দের অপপ্রয়োগ করে থাকি। যেমন খেয়াল করো, আমি একটু আগে একটা উদাহরণ বলেছিলাম যে অহরাত্রি। অহরাত্রিটা এটা হবে অহ ও রাত্রি। তাহলে অহ ও রাত্র, অহরাত্র। রাত্রি বলে কোন শব্দ আমরা এখানে প্রয়োগ করব না, রাত্র অথবা রাত, তাহলে অহরাত্র। এমনি ভাবে নির্দোষী, লোকটি নির্দোষী, আসলে নির্দোষী নয়, কি হবে? নির্দোষ, লোকটি নির্দোষ। এরপরে বলে থাকি কি ছেলেটি পিতাহারা, পিতাহারা নয়, পিতৃহারা। কিংবা আমরা বলে থাকি অহর্নিশি, গানের মধ্যে অনেকে প্রয়োগ করে থাকে, বিশেষ করে লালন সঙ্গীতে। অহর্নিশ, অহর্নিশি না, অহর্নিশ। এমনি ভাবে আমরা আরো কিছু শব্দ পাবো, যেমন নির্ধনী আসলে নির্ধন, নিরোগী আসলে নিরোগ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বাংলা ভাষার অপপ্রয়োগগুলি নিয়ে যে কথাগুলো বলেছিলাম এখানে, যে আসলে চার ক্ষেত্রে আমরা অপপ্রয়োগ লক্ষ্য করে থাকি। প্রথমটা বলেছে বানানের ক্ষেত্রে অপপ্রয়োগ, আর এতক্ষণ থেকে আমি যে কথাগুলো বলেছিলাম এগুলো মূলত বানানের ক্ষেত্রে যে অপপ্রয়োগগুলো, সেগুলোর উদাহরণগুলোকে লিখে বোঝানোর চেষ্টা করেছি আমরা। এরপরে দ্বিতীয়ত বলেছিলাম কি বাক্যে পদের অপপ্রয়োগ। তো আমরা দ্বিতীয় নম্বরে বলেছিলাম কি বাক্যে পদের অপপ্রয়োগ। এরপর 3 নম্বরে বলেছিলাম বাক্যে পদবিন্যাসের অপপ্রয়োগ। আর 4 নম্বরে বলেছিলাম যে সাধু ও চলিত রীতির অপপ্রয়োগ। তো আমরা এই পর্যায়ে বাকি তিনটি ক্ষেত্রে যে অপপ্রয়োগগুলো, বিশেষ করে বাক্যের অপপ্রয়োগগুলো, এই অপপ্রয়োগগুলো আমরা এই মুহূর্তে লক্ষ্য করব। খেয়াল করে আমি এখানে 10টি উদাহরণ এনেছি। অসংখ্য উদাহরণ তোমাদের ব্যাকরণ বইতে রয়েছে, এবং যদি 2004 থেকে 2020 পর্যন্ত, 20-এর পরীক্ষা তো হয়নি, 19 পর্যন্ত তোমরা যদি উদাহরণগুলো দেখো, সেখানে অসংখ্য উদাহরণ এভাবে পাবে, যে উদাহরণগুলোর মধ্যে এইরকম ভুল বাক্যগুলো দেওয়া আছে এবং পাশে শুদ্ধ বাক্যগুলো দেওয়া আছে। যেমন খেয়াল করো, আমরা বলে থাকি বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। আসলে আমি আন্ডারলাইন করেছি, খেয়াল, উন্নতশীল নয়, উন্নতিশীল শব্দটি ভুল প্রয়োগ। এটা হবে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এই বাক্যের মধ্যে এই কোন শব্দটি? উন্নতশীল। এটা হবে কি? উন্নয়নশীল দেশ। এরপরে খেয়াল করো, দিন ইসলাম, একটি ছেলে, দিন ইসলাম ভয়ানক মেধাবী। ভয়ানক মেধাবী হয় না, ভয়ানক কি হয়? খারাপ হয়। ভয়ানক না হয় মেধাবী শব্দের সাথে কি হবে? অত্যন্ত। কি হবে? দিন ইসলাম অত্যন্ত মেধাবী। এরপর 3 নম্বর দেখো, সকল দর্শক মন্ডলীকে স্বাগত জানাই। এখানে বহু বচনের যে জড়িত ভুলটা, সকল যেখানে আছে আবার সেখানে মন্ডলী লেখার কোনো প্রয়োজন নেই। আমি এটা 2 রকম ভাবে লিখেছি। সকল যখন বলবে সকল দর্শককে, আর যখন তুমি সকল লিখবে না, দর্শক মন্ডলীকে। সকল বলতে সবাইকে, আবার দর্শক মন্ডলী বলতেও সবাইকে। তাহলে এক কথা দুইবার লেখার কোনো কি প্রয়োজন নেই। আমরা কি লিখবো? সকল দর্শককে, অথবা সকল দর্শককে লিখলে বিকল্প লিখবো কি? দর্শক মন্ডলীকে স্বাগত জানাই। 4 নম্বর, এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। এটা কি লিখেছে? এই বিষয়ে সিদ্ধান্ত
গ্রহণ হয়েছে, গ্রহণ নয়, সগ্রাহ্য কি গৃহীত। কোন একটা বিষয় যখন সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেই গ্রহণ করা বিষয়টাকে বলা কি গৃহীত। এখানে গ্রহণ করা হয়েছে না, গৃহীত হয়েছে হবে ক্রিয়াপদের বিষয়টা। এরপর 10 চক্রে ঈশ্বরভূত, 10 চক্রে ঈশ্বরভূত নয়, এই শব্দটা প্রয়োগ হচ্ছে কি 10 চক্রে ভগবান বোধ। এরপর কি আরেকটা বিষয় দেখো, বেগম রোকেয়া মহান নারী, নারী সাথে মহান নয়, এটা কি হবে মহিয়সী নারী। বেগম রোকেয়া কি মহিয়সী নারী, মহান নারী নয়। আচ্ছা, এরপরে উদাহরণটা, আচ্ছা মহিয়সী, এখানে বেগম রোকেয়া কি মহিয়সী নারী। এরপর আরেকটা হচ্ছে কি বচন জড়িত, আমি তুমি ও নাজমা সেখানে উপস্থিত ছিলাম। আমরা অনেকে এই ভুল প্রয়োগটা করে থাকি। এই ক্ষেত্রে মূলত আমরা থার্ড পারসন যে ব্যক্তি তার নাম আসবে আগে, তারপর সেকেন্ড পারসন, তারপর ফার্স্ট পারসন মানে উত্তম পুরুষ। আগে কি হবে তৃতীয় ব্যক্তি যে তার নাম আগে আসবে, তারপর দ্বিতীয়, তারপরে প্রথম। বিষয়টা এভাবে মনে রাখা যেতে পারে কি 321, 321 মানে কি তৃতীয়, দ্বিতীয়, প্রথম। এই জাতীয় বাক্যের মধ্যে আমরা কি করব, আগে তৃতীয়, তারপরে দ্বিতীয়, তারপরে প্রথম ব্যক্তির নামটা লিখবো। তাহলে বাক্যটা কি হবে শুদ্ধ প্রয়োগ হবে। ভুল প্রয়োগটা কি লিখেছে, আমি তুমি ও নাজমা সেখানে উপস্থিত ছিলাম, এটা অশুদ্ধ প্রয়োগ। এরপর তিনি সভায় অনুপস্থিত ছিল, তিনি বললে ছিল এই শব্দটা হবে না, তিনি কি ছিলেন, তিনি সভায় অনুপস্থিত ছিলেন। এরপর যুক্তি খণ্ডিত হয়েছে, এটা ভুল প্রয়োগ, যুক্তি খণ্ডিত না, যুক্তি খণ্ডন। খণ্ডিত কথাটা অন্য কারো দ্বারা হয়, যুক্তি কি খণ্ডন হয়েছে। এরপর নাজমা এই মামলায় সাক্ষী দিবে না, আমরা বলি না আমি এই কাজে আমি সাক্ষী দিব না, তুমি সাক্ষী দিবে না, সাক্ষী নয়, শব্দটা হবে কি সাক্ষ্য। সাক্ষী ব্যক্তি নিজেই, আর সাক্ষ্য হচ্ছে তার মতামতটা। যদি মতামত দেওয়া হয় কোনো ব্যক্তি, তাহলে সেটা কি হবে সাক্ষ্য। নাজমা এই মামলা সাক্ষী দিবে না, সাক্ষী শব্দটা কি ভুল প্রয়োগ, এটা কি হবে সাক্ষ্য। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাংলা ভাষায় যে অপপ্রয়োগগুলো রয়েছে, এগুলোর মধ্যে যে বাক্যের মধ্যে যে অপপ্রয়োগ করে থাকি, এই অপপ্রয়োগগুলো কেমন হতে পারে এবং কিভাবে এগুলোকে আমরা ভাষার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে দূর করব, সেই অনুশীলনগুলো আমরা করছি। আমি এই প্রক্রিয়া, এই পর্যায়ে কয়েকটি বিষয় উল্লেখ করছি। যেমন তুমি যথার্থ শব্দ প্রয়োগ না করা ভুলটা হতে পারে, যেমন আমরা এখানে যেটা করেছি উন্নতশীল বলেছি, যেটা যথার্থ নয়, এই শব্দটা কিন্তু উন্নয়নশীল। এরপরে বলেছি বিশেষ্যের জায়গায় বিশেষণের ভুল, যে আমি প্রয়োগ করব বিশেষ্য করে ফেলেছি বিশেষণ, তাহলে এটা আমাকে জানতে হবে। বহু বচনের অপপ্রয়োগ জনিত, যেটা আমি এখানে সকল এবং দর্শক মন্ডলীকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। তারপর লিঙ্গের অপপ্রয়োগ, যেটা এখানে বেগম রোকেয়ার কথাটা উল্লেখ করেছি, তিনি নারী, নারীর ক্ষেত্রে নারী মহিয়সী শব্দটা হবে, আর পুরুষের ক্ষেত্রে মহান হবে, তাহলে লিঙ্গ জনিত অপপ্রয়োগ। এরপরে উল্লেখ করেছি প্রবাদ প্রবচনের অপপ্রয়োগ, যেটা 10 চক্রে ঈশ্বরভূত, এটা নয়, প্রবচনে আছে কি 10 চক্রে ভগবান বোধ। এই যেতে ভুল করে থাকি বাচ্চের অপপ্রয়োগ, যেটা আমি এখানে উল্লেখ করেছি বাচ্চের ক্ষেত্রে। এরপর কখন কর্তৃবাচ্য কর্মবাচ্য হবে, বা এই প্রয়োগগুলো আমরা এখানে তাও এনেছি। যেমন যুক্তি খণ্ডিত হয়েছে, এটা উল্লেখ, এটা যুক্তি খণ্ডন। এইভাবে আরো কি আরো দু একটা বিষয় আসতে পারে, যেমন বাক্যে পদবিন্যাসের অপপ্রয়োগ, বাক্যের মধ্যে পদগুলো কিভাবে বিন্যাস করব। তোমরা সাধারণত জানো যে একটা সার্থক বাক্য তৈরি হওয়ার জন্য তিনটে বিষয় লক্ষ্য রাখতে হয়, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এই তিনটা বিষয় যদি বাক্যের মধ্যে যথার্থভাবে আমরা না পেয়ে থাকি, তাহলে সার্থক বাক্য নয়। সেই হিসেবে বাক্যে কখন তুমি কর্তা আসবে, কখন কর্ম আসবে, কখন ক্রিয়া আসবে, এই বিষয়টা যদি ভুল প্রয়োগ করো, তাহলে বাক্যটা শুদ্ধ হচ্ছে না। এক্ষেত্রেও তোমাকে এই বিষয়টাও জানতে হবে। এবং সর্বশেষ যেটা হচ্ছে, ভাষার ক্ষেত্রে তুমি সাধু এবং চলিত রীতির মিশ্রণ করতে পারবা না। কতক্ষণ সাধু ভাষায় লিখলে, কতক্ষণ চলিত ভাষায় লিখলে হয়, তোমাকে সাধু ভাষায় লিখতে হবে অথবা চলিত ভাষায় লিখবে। যেমন এখানে একটা উদাহরণ আমরা লিখেছি, তিনি সবাই অনুপস্থিত ছিল নয়, ছিলেন। এমনি ভাবে অনেক উদাহরণ আমরা পরবর্তীতে জানতে পারবো। আমি এই পর্যায়ে
অশুদ্ধ যে শব্দ রয়েছে এর মধ্যে প্রায় 20টা শব্দের উদাহরণ এখানে এনেছি, খেয়াল করো। আমরা প্রায় বলে থাকি ইতিমধ্যে আমাদের প্রধান মেহমান এসে উপস্থিত হয়েছে, আসলে ইতিমধ্যে নয়, কি হবে ইতোমধ্যে। খেয়াল করো, ইতিমধ্যে নয়, কি হবে ইতোমধ্যে। সহযোগিতা, যেটা আমি শুরু দিয়ে বলেছিলাম, দীর্ঘইকার হবে না হ্রস্বইকার হবে। সহযোগিতা। সান্ত্বনা আমরা তালবর্ষ দিয়ে লিখি প্রায়ই, কিন্তু প্রায়শই হবে না, এটা হবে কি দন্ত স দিয়ে এবং দন্তান্বয়ে ত ব। ব্যপ্ত কথাটা জফলা দিয়ে দেখে ফেলে, এটা হবে কি ব জফলা আকার পয়ত ব্যপ্ত। আর বিদুষী কথাটা আমরা ভুল লিখি এভাবে মূর্ধন্যস্বয় হ্রস্বইকার, এটা হবে মূর্ধন্যস্বয় দীর্ঘইকার এবং দর সাথে দীর্ঘকার। আকাঙ্ক্ষা কথাটা সবচেয়ে বেশি ভুল করে থাকি আমরা। আকাঙ্ক্ষা কে অনুসার দিয়ে লেখে, কে খ দিয়ে লেখে, এটা হবে সরেয়া ক আকার ও ক্ষীয় ও ক্ষীয় আকাঙ্ক্ষা মুমূর্ষ। আমরা এভাবে লিখি, খেয়াল করে, এটা হবে মরসুকার ময় দীর্ঘকার পরে মূর্ধন্যস্ব দীর্ঘকার, অর্থাৎ মূর্ধন্যস্ব হবে আর মধ্যখানে হবে কি দীর্ঘকার। শিরোচ্ছেদ, শিরোচ্ছেদ না, শব্দটা হবে কি শিরোচ্ছেদ। অহরাত্রি, একটা উদাহরণ বলছি, অহরাত্রি হবে না, কি হবে অহরাত্র। সুষ্ঠ, নির্বাচন সুষ্ঠু হয়েছে, সুষ্ঠ না সুষ্ঠু, কি হবে সুষ্ঠু। সমীচীন, সবচেয়ে বেশি এই শব্দটা পরীক্ষা আসে সমীচীন। খেয়াল রাখবে সমীচীন লিখতে দুটোতেই দীর্ঘইকার হবে, ম এবং চ এর সাথে কি হবে দীর্ঘইকার। স্টোর, একটা উদাহরণ এখানে, স্টোর, স্টার মাস্টার ডাস্টার যাই বলো না কেন, বিদেশি শব্দ আসলে, ইংরেজি শব্দ আসলেই এখানে যুক্ত বর্ণের মধ্যে মূর্ধন্য স হবে না, কি হবে দন্ত স। আমরা দেখবা যে স্টোর লেখে, তারপরে স্টার ডাস্টার, এগুলো আসলে দন্ত স দিয়ে হবে, এগুলো মূর্ধন্য স দিয়ে হবে না। অপরাহ্ন, দন্ত ন দিয়ে লেখা, এটা হবে হয়ের সাথে দন্ত ন, না হয়ের সাথে কি মূর্ধন্য ন। এরপর শারীরিক, শারীরিক শিক্ষা বইতে দেখবা শারীরিক বানানটা প্রথম রয়ে দীর্ঘইকার, পরের রয়ে কি হ্রস্বইকার। এবং তোমরা যেটা সবচেয়ে কমন ভুল করে থাকো প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, সেটা হচ্ছে কি অধ্যয়ন। অধ্যয়ন নয়, অধ্যয়ন, শব্দটা কি অধ্যয়ন। এরপর ন্যূনতম নয়, ন্যূনতম, দন্তান্নর সাথে জফালা, এরপর দন্তান্নর সাথে দীর্ঘ উকারও আছে, তারপর আবার দন্তন, এরপর তম, ন্যূনতম। শ্রদ্ধাঞ্জলি, যেটা আমরা সবচেয়ে বেশি ভুল লক্ষ্য করি, বিভিন্ন নেতার জন্য শ্রদ্ধা প্রকাশ করতে গিয়ে লিখে শ্রদ্ধাঞ্জলি। শ্রদ্ধাঞ্জলি শব্দটা সব সময় হ্রস্বইকার দিয়ে, খেয়াল করবা শ্রদ্ধাঞ্জলি কিভাবে লিখবো, লয়ের সাথে হ্রস্বইকার। তারপর সরস্বতী বানানটা, এটা হবে দন্তস্ব র স্বর, এরপর দন্তস্ব ব তদ্রিক সরস্বতী। এরপর দুরাবস্থা নয়, দূরবস্থা, শব্দটা কি দূরবস্থা। আর আরেকটা বিষয়, আমরা একে অপরকে পচাতে গিয়ে যে শব্দটা বলে থাকি আমরা চন্দ্রবিন্দু লিখি পচা, আসলে পচা নয় পচা, প চ আকার পচা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করেছি, এখানে মূলত বাংলা ভাষার অপপ্রয়োগগুলো কি কি এবং কোথায় কোথায় করে থাকি এবং এই অপপ্রয়োগগুলো থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি তার সম্পর্কে কিছুটা আলোচনা করার চেষ্টা করেছি। আমি আশা করব তোমরা এই ক্লাসটা মনোযোগ সহকারে শুনেছো এবং প্রয়োজনে আবারও শুনবে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।